কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা আহত জখম তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ খবর পাওয়া যাচ্ছে যে এক শিশু 6 বছর বয়স, তার মৃত্যু হয়েছে। অর্থাৎ 10-এর পর আরও একজন, এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু। কি পরিচয় শিশু, কতটা ইনজুরি ছিল, কিভাবে চিকিৎসা হচ্ছিল? বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দেখো, একেবারে সেই শিশু কিন্তু খুবই আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ভর্তি করানো হয়। নিকু ওয়ার্ডে ভর্তি ছিল এবং সেই শিশুকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক আলাদা করে টিম তৈরি করে তাকে কিন্তু চিকিৎসা করছিল। তবে আজ সকাল নাগাদ প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ সেই শিশুর কিন্তু মৃত্যু হয়েছে এবং সেই শিশুর আরও যে বাবা মা দুজনে কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। মূলত এখন পর্যন্ত প্রায় 35 জন একটি ওয়ার্ড করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু চিকিৎসাধীন করছে। এই শিশু গতকাল রাত থেকেই কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হয় এবং মেডিকেল কলেজের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারাও কিন্তু চিকিৎসা করছিলেন। তবে আশার হাল কোনোভাবে ছাড়ে দেয়নি। তবে আজ সকালেই কিন্তু শিশুর মৃত্যু হয়। কিছুটা হলেও এই পরিবার কিন্তু আশাহত হয়েছে। পরিবারের কাকা তিনি এসেছিলেন, তিনি কিন্তু চোখে মুখে তার যে কান্নার ছাপ কিন্তু আমরা দেখতে পেরেছি। পাশাপাশি তোমাকে বলে রাখি, সকালে কিন্তু দুজন আজ ডিসচার্জ হয়ে বাড়ি ফিরেছেন, একজন মালদার এবং অন্যজন কিন্তু ফিরেছেন। পাশাপাশি তোমাকে আরও জানিয়ে রাখি যে 35 জনের চিকিৎসা হচ্ছে, তাতে কিন্তু আলাদা করে চিকিৎসা করছেন, আলাদা একটি বোর্ড তৈরি করে চিকিৎসা করছেন চিকিৎসক মহল। অন্যদিকে বিভিন্ন যারা ভর্তি রয়েছেন তাদের পরিবারও কিন্তু আসতে শুরু করেছে মেডিকেল কলেজে এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু যথেষ্ট তৎপরতার সাহায্যে চিকিৎসা করছে এবং বাকি যে 35 জন চিকিৎসারত অবস্থায় রয়েছেন তারাও কিন্তু সুস্থ রয়েছেন বলে মেডিকেল কলেজের ডিন তিনি জানান আমাদের। এবং প্রত্যেকবার বলা যায় যে কিছুটা হলেও গতকাল থেকে যে চাপ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ছিল সেই চাপ কিন্তু কিছুটা হলেও লাঘব হতে শুরু করেছে। চিকিৎসকরত চিকিৎসারা তারা কিন্তু সেবা শুশ্রূষা করছেন। 35 জনের চিকিৎসা চলছে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, রেলের যে আরপিএফ এর টিম তারাও কিন্তু এখানে মেডিকেল ক্যাম্প করেছে। তারা মূলত যেসব আহত পরিবার পরিজনরা আসছে তাদের কিন্তু সহায়তা করা, আহতদের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু আরপিএফ এর তরফ থেকে করা হচ্ছে। মূলত বলা যায়। ধন্যবাদ। এদিকে সেই দুর্ঘটনাস্থলের ছবি একবার দেখা যাক রাঙাপানি স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে। সেই দুর্ঘটনাস্থলে আছে রেলওয়ে সেফটি কমিশনার অফ রেলওয়ে, তিনি যান ঘটনাস্থলে, জনক কুমার গর্গ, এবং তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পার্থপ্রতিম। ঠিক কি বিষয়ে কোন দেখলেন তিনি? দেখো, তিনি কিছুক্ষণ আগে এখানে এসছেন, যে দুর্ঘটনাস্থল সেটা তিনি পরিদর্শন করে এখন এই মুহূর্তে তিনি কিন্তু বৈঠক করছেন রেলের পদস্থ আধিকারিকদের সঙ্গে। কারণ এখানে জেনারেল ম্যানেজার, এনএফএল রয়েছেন, কাঠিয়ারের ডিআরএম রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন। এরপর তিনি এনজিপি এরিয়া অফিস যাবেন এবং সেখানে গিয়েও তিনি কথা বলবেন যারা আহত নিহতের পরিবার যারা যদি কমপ্লেন করতে চায় তাদের সঙ্গে তিনি কথা বলবেন। তার আগে তোমাকে জানিয়ে রাখি, এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এনজিপি জিআরপি একটু অভিযোগ দায়ের এফআইআর লঞ্চ করেছে। সেখানে সেই এফআইআর যে লঞ্চ করে হয়েছে সেখানে কিন্তু চালক এবং সহকারী চালক, অর্থাৎ মালগাড়ির চালক এবং সহকারী চালকের গাফিলতির বিরুদ্ধেই কিন্তু আঙুল তুলে এই এফআইআর করা হয়েছে এবং ইতিমধ্যেই আইসিজিআরপি সেই অভিযোগ তারা লিখিতভাবে সেই অভিযোগ দায়ের করেছে। অর্থাৎ যে মালগাড়ির চালক এবং সহকারী চালকের গাফিলতির বিরুদ্ধেই কিন্তু এই অভিযোগ দায়ের হয়েছে। এই যে ট্রেনের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক যাত্রী, তারই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু এই মামলা শুরু করলো এনজিপি জিআরপি। স্বাভাবিকভাবে এই বিষয়টিও রেলের যে সেফটি কমিশনার এসছেন তিনি এই বিষয়টির দিকে নজর দেবেন এবং কেন বারবার করে একই লাইনে দুটি ট্রেন চলে এলো, এর আগেও এমন ঘটনা ঘটেছে, কতটা যাত্রী সুরক্ষার বিষয় রেল কি ভাবছে, কি কেনই বা হলো, কেন এখনো পর্যন্ত এটা সিগন্যালিংয়ে ফেলিওরের কারণেই এই দুর্ঘটনা ঘটছে, এমনটাই প্রাথমিকভাবে কিন্তু মেনে নিয়েছে রেলের কর্তৃপক্ষ। সকালে ডিআরএম কাঠিয়ার তিনিও তাই জানিয়েছেন। একদিকে যেমন সিগন্যালিংয়ের যেমন দ্রুত সরানোর কাজ হচ্ছিল, পার্থ শোনা যাচ্ছে দ্রুত সরানোর কাজ হচ্ছিল। গতকালই দেখছিলাম একটা লাইন গতকাল রাতেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে, আরও একটি লাইন ক্লিয়ার করে দেওয়ার কথা ছিল। আজ সকাল থেকেই ট্রেন চলাচল ওই দুটি লাইন দিয়ে কিরকম হচ্ছে, স্বাভাবিক?
দেখো স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছু সময় লাগবে। আপাতত যে ডাউন লাইন, যে দুর্ঘটনাগ্রস্ত ডাউন লাইন, সেখান থেকে একটি ট্রেন, অবতাসাম ট্রেন পাস করানো হয়েছে এই ডাঙ্গাপানি দিয়ে। আর আপ লাইনে আপাতত দুটি প্যাসেঞ্জার গাড়ি এবং বেশ কিছু মালগাড়ি কিন্তু পার করানো হয়েছে। কিন্তু তবে এখনও কিন্তু এই যে দুর্ঘটনাস্থল, এখানে অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে এবং আজও যে আপ লাইনে, সে আপ লাইনে কিন্তু ওভারের তার ছিঁড়ে গেছে। সেই ওভারের তার এখনও সে ওভারের তার জোরানোর কাজ ইতিমধ্যে সঙ্গে থাকবো। কোচবিহারের ছবি দেখাবো সরাসরি আপনাদের অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। অনন্ত মহারাজের বাড়িতে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন, সেই ছবি দেখছেন আপনারা। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যাবেন অনন্ত মহারাজের বাড়িতে, যা রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো সেই খবরে আমরা নজর থাকবে, আমরা সেই ছবি আপনাদের দেখাবো। তবে তারই মাঝে আপনাদের একবার জানিয়ে রাখতে চাইবো যে পেপার ক্লিয়ারেন্স ছিল দুই চালককেই, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ওই মালগাড়ির যে চালক, এই দুজনকে যে পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল, সেখান থেকেই কি কোথাও জটিলতা, কোথাও বিভ্রাট, এবং সেই বিভ্রাটের জায়গা থেকে এই দুর্ঘটনা ঘটে গেল। অন্তত তদন্তের অনেকটা জায়গা জুড়ে সেই অংশটা রয়ে যাচ্ছে। নজর এবার সেদিকেই, পেপার ক্লিয়ারেন্সের দিকে। আবির আরো ভালো করে বলতে পারবেন আমাদের। আবির, যেভাবে তদন্ত চলছে, তদন্তে এই পেপার ক্লিয়ারেন্স প্রসঙ্গ কেন উঠে আসছে, কিভাবে উঠে আসছে? দুই ট্রেনের চালকের কাছে পেপার ক্লিয়ারেন্স ছিল, অর্থাৎ লাইন ক্লিয়ারের যে টিকিট, সেই টিকিট ছিল। নথিতে কোন কোন সিগন্যাল তারা যেতে পারবে তার উল্লেখ ছিল। এবার দুর্ঘটনাস্থলে সিগন্যাল পোস্ট ওই নথিতে আছে কিনা তা দেখতে চাইছেন তদন্তকারীরা। হাওড়া জগৎবল্লভপুরের ছবি আপনাদের একবার দেখাবো। বিদ্যুৎ বিভ্রাট, কারেন্ট নেই, আর তার জন্য এই ক্ষোভ, সেই ক্ষোভের ছবি দেখুন। পুলিশ বিক্ষোভকারীদের যখন হঠাতে যায়, তখন পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, ধস্তাধস্তি, এলাকা ছাড়তে বাধ্য হলো পুলিশ। দেবাশিস প্রতিনিধি এখান থেকে আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, কারেন্ট নেই, কতক্ষণ নেই, কতটা এলাকা জুড়ে নেই? কতটা এলাকা জুড়ে কতক্ষণ নেই, এই প্রশ্নের উত্তর এই এলাকার মানুষও দিতে পারছে না। তাদের দাবি, তারা ঠিক মনে করতে পারছে না যে লাস্ট কবে টানা 24 ঘন্টা তারা বিদ্যুৎ পেয়েছে। অর্থাৎ আবহাওয়া দপ্তরের খবর যখন বাইরে প্রকাশ্যে আসে যে 2 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এই খবর পাওয়ার পরেই তারা নাকি বিদ্যুৎ পথে সেখানে লোডশেডিং করে দেয় 3 থেকে 4 ঘন্টা। এমনকি গতকাল রাত থেকে পর্যন্ত একই রকম ভাবে ঘন্টায় ঘন্টায় প্রতি ঘন্টায় 15 মিনিট করে মাত্র কারেন্ট ছিল এলাকায়। জগৎবল্লভপুরের বিস্তীর্ণ এলাকায় এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের। আজকে যখন সেখানে রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছিল, এই সময় তাদেরকে প্রথমে ঘিরে ধরে, তারা অবশ্য আচরণ করে রাজ্য বিদ্যুৎ পর্ষদের কর্মীরা। তারপরে কিন্তু সাধারণ মানুষ এই গাড়িগুলিকে আটকে রেখে তার সাথে রাস্তা অবরোধ করে। একটি নয়, দুটি নয়, 3টি রাস্তার মোড় সেখানে আটকে দেয়। এখনো পর্যন্ত সেই যানজট বা রাস্তা অবরুদ্ধ রয়েছে। তবে অবশ্যই বলা যেতে পারে যে আপৎকালীন যে গাড়িগুলি রয়েছে, দুধের গাড়ি, অ্যাম্বুলেন্স, সেগুলিকে পাস করিয়ে দেওয়ার ব্যবস্থা
করছে অবরোধকারীরা। তবে এই অবরোধ দীর্ঘক্ষণ হওয়ার পর যখন জগৎবল্লভপুর থানার গুটি কয়েক পুলিশ তারা সেখানে যায়, সেখানে যে বাস দিয়ে রাস্তা আটকানো ছিল সেই বাস ফেলে দেয়, তারপরে অবরোধকারীদের সরাতে গেলে কিন্তু কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি খণ্ডযুদ্ধ শুরু হয়। 3 থেকে 4 জন পুলিশকে কার্যত এলাকা ছাড়তে বাধ্য করে স্থানীয় বাসিন্দারা, অবরোধকারীরা ধাক্কা দিয়ে সেই এলাকাতে বার করে দেয়। এই মুহূর্তে ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ও র্যাব ঘটনাস্থলে এসছে। বারবার করে বোঝানোর চেষ্টা চলছে অবরোধকারীদের যে রাজ্য বিদ্যুৎ পর্ষদের সঙ্গে কথা বলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। তবে এখনো পর্যন্ত অবরোধকারীরা তাদের বিক্ষোভে অনড়, তারা কিন্তু এখনো রাস্তায় বসে রয়েছে। এখনো চলছে বিক্ষোভ, দেবাশিস জানাচ্ছিলেন। এবং এই বিক্ষোভ, তাদের অভিযোগ যে যখনই আবহাওয়া দপ্তর পূর্বাভাস দেয় যে আগামী 2 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হবে, তখন থেকেই নাকি কারেন্ট অফ করে দেওয়া হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং তারপরে সেই কারেন্ট আবার কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। দিনের পর দিন সহ্য করার পর এবার তারা রাস্তায় নেমেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ বিক্ষোভ হটাতে গেলে প্রাথমিকভাবে তা হটাতে পারেনি, বিক্ষোভ চলছে এখনো। সমস্যার জন্য পথ অবরোধ করেছি। এই নয় যে দুঃখিত মানুষ যারা অসুস্থ তাদের ঘরে ছাড়ছি না, পথ অবরোধ খালি জনসাধারণকে বোঝাবার জন্য এবং প্রশাসনিকভাবে যারা ইলেকট্রিক অফিসে আছে তাদের ঘরে আমাদের ব্যথা বেদনা জানাবার জন্য। পথ অবরোধ মানে এই নয় যে অ্যাম্বুলেন্স ছাড়ছি না বা দুধের গাড়ি ছাড়ছি না, অসুস্থ ব্যক্তি বা অ্যাম্বুলেন্স বা দুধের গাড়ি বা খাবারের গাড়ি যে সকল গাড়ি আছে সকলকে আমরা যাতায়াত করতে দিচ্ছি। এই ব্যবসা গরম, তার উপর কারেন্ট যদি না থাকে এবং দিনের পর দিন যদি এরকম ভাবে কারেন্ট চলে যায়, তাহলে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামবেন, সেটাই বোধহয় স্বাভাবিক। অন্তত বেশ কিছু জায়গার সেই ছবি দেখছি, যেমন জগৎবল্লভপুরের এবার দেখুন মুথাবাড়ি, মালদার মুথাবাড়িতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ অতিষ্ঠ হয়ে, কারণ ঘরে টিকতে পারছেন না, কারেন্ট নেই। কি অবস্থা, ঠিক কোন এলাকায় কতক্ষণ ধরে কারেন্ট চলে যাচ্ছে, কেন থাকছে না কারেন্ট? বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন এলাকার মানুষ। কি বলছেন, বিদ্যুৎ দপ্তর কি ইচ্ছে করে কখনো কারেন্ট অফ করে রাখে? নিশ্চয়ই না। তাহলে সমস্যাটা কোথায়? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। একদমই অতনু, দেখো সকাল থেকেই বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে উত্তপ্ত মালদহের মোথাবাড়ির গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের ধুলাউড়ি এলাকা, যেখানে প্রচুর মানুষ সকাল থেকে রাস্তায় নামেন। রাস্তায় দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, যে ছবি আমরা দেখাচ্ছি। স্থানীয় মানুষজন তারা যেটা দাবি করছেন যে দীর্ঘদিন ধরে তারা লো ভোল্টেজের সমস্যায় ভুগছেন এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যালঘু মানুষের বসবাস রয়েছে এবং ঈদের মরশুম, উৎসবের মরশুম, সেই সময় যেভাবে লোডশেডিং, তাতে কিন্তু তারা ক্ষোভ চেপে রাখতে পারেননি এবং তাদের যেটা দাবি, বারবার তারা বিদ্যুৎ দপ্তরের সমস্যার কথা জানিয়েছেন, কিন্তু কোথাও কোনো রকম প্রতিকার পাননি। এবং মালদাতে যেন গত কয়েকদিন ধরেই প্রায় 39-38 ডিগ্রি তাপমাত্রা, এবং তার থেকেও বড় কথা যে গরমের যে ধন্যবাদ সেবক।